জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনের পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। একদিকে তীব্র গরম, সাথে দেশ জুড়ে নজিরবিহীন গ্যাস ও বিদ্যুৎ সংকট, চরম ভোগান্তিতে মানুষ, বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিং এর জেরে ক্ষোভ ও সমিতিগুলোর নিরাপত্তার সংখ্যা। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানান সমীকরণ, এবং আজ প্রতিমন্ত্রীর কণ্ঠে সফরের ইতিবাচক ইঙ্গিত, যদিও দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। অভ্যন্তরীণ রাজনীতিতে সারাদিনের আলোচনায় দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। দীর্ঘ প্রায় 3.5 দশক পর রাষ্ট্রপতি পদে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। পাশাপাশি প্রশাসনে দলীয় নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ এবং শৃঙ্খলার প্রশ্নটি এখন সমালোচনায়। অধিকাংশই তারা দলীয় পদ ছাড়েননি, এমন উদাহরণ মিলেছে। এসব নিয়েই আজ আমাদের আলোচনা। রাজনীতির সেটে আমাদের সঙ্গে আছেন, আমার হাতের ডান দিক থেকে বলছি, সৈয়দ ইমরান সালে প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি। ঠিক তার ডান দিকে আছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। আমার হাতের বাদিকে আছেন মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী এমপি, গাজীপুর 4 আসনের সংসদ সদস্য এবং সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ঠিক তার বাদিকে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আপনাদের চারজনকেই রাজনীতির সেটে আজকের স্বাগত। সৈয়দ ইমরান সালে প্রিন্সকে দিয়ে শুরু করতে চাই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে সরকার ইতিবাচক। ভারতেরও দ্বিপাক্ষিক আলোচনার সুযোগের সদ্ব্যবহার করা উচিত। গঙ্গা চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির অন্তর্বর্তীকালীন সমাধান এবং শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের প্রত্যার্পণ, ওসমান আলী হত্যা মামলার আসামিদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করার মতো প্রস্তাবগুলো ছিল ঢাকার। প্রশ্নটা হচ্ছে, এই সম্ভাব্য সফরে অমীমাংসিত দ্বিপাক্ষিক সমস্যাগুলোর সমাধানে সরকার সুনির্দিষ্ট কী ধরনের অগ্রগতির আশা করছে? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা সহ আলোচক হিসাবে আছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক যারা দেখছেন এবং শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সম্প্রতি গত 6 মাস আগে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তার নেতৃত্বে একটি সরকার গঠিত হয়েছে, সেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দিল্লির সফরে আমন্ত্রণ জানানো হয়েছে। বিষয়টিকে আমরা ইতিবাচকভাবেই দেখছি, কারণ বাংলাদেশ এবং ভারত দুই দেশই আপনার প্রতিবেশী দেশ। আমাদের মধ্যে যেরকম স্বার্থের মিল আছে, আবার তেমন কিছু অমীমাংসিত সমস্যাও রয়ে গেছে। আর প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে গেলে সংলাপের কোনো বিকল্প নেই বলে আমরা মনে করি। কারণ বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, এটা অতীতে অনেক রকমের মেরুকরণ, অনেক রকম দোলাচলের মধ্যে এটা ছিল, যেটা নিয়ে বাংলাদেশের জনগণ অবশ্যই তার ক্ষুব্ধতা প্রকাশ করেছে বিভিন্নভাবে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী এই যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যখন একজন সরকার, বিএনপি সরকার গঠিত হয়েছে, তারপরে আমাদের সরকারি নীতি যখন আসলো যে সবার আগে বাংলাদেশ, সেই সবার আগে বাংলাদেশ নীতির আলোকেও কিন্তু আমাদের পররাষ্ট্র নীতিটা ঢেলে সাজানো হচ্ছে। সেই আলোকে আমরা মনে করি যে এই সফর যদি অনুষ্ঠিত হয়, তাহলে অবশ্যই আমরা বাংলাদেশের যে অমীমাংসিত সমস্যাগুলো রয়েছে, যেমন সীমান্তের ব্যাপার, বাণিজ্যের যে ভারসাম্যহীনতা রয়েছে, কিংবা প্রত্যর্পণের ব্যাপার যেটি রয়েছে, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনা এবং এই যে আমাদের ওসমান হাদি হত্যার যারা আসামি সেখানে রয়েছে তাদের প্রত্যর্পণ, এবং এখানে আওয়ামী লীগের বেশ কিছু নেতা যারা গণ অভ্যুত্থানে, গণহত্যার সাথে জড়িত ছিল, তারাও সেখানে পালিয়ে আছে, তাদের প্রত্যর্পণের ব্যাপারটি রয়েছে। এখানে সীমান্তের ব্যাপারটা আমি তো আগেই বললাম, এবং আমাদের বিভিন্ন নদীর আপনার পানির অন্যায্যতা, আমরা ন্যায্য হিস্সাটা পাচ্ছি না, সেই বিষয়গুলো রয়েছে। গঙ্গা নদীর পানির চুক্তি, এগুলো মোটামুটি মোটা দাগে যে বিষয়গুলো। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে, প্রধানমন্ত্রী ব্রিক্স সম্মেলনে যাবেন নাকি দ্বিপক্ষীয় সফরে যাবেন, এমন প্রশ্ন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন। ব্রিক্স তো অনেক দেরি, 1 মাসের মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে। সফরটা কি তাহলে দ্বিপাক্ষিক হতে যাচ্ছে, এবং সেটা চলতি মাসেই হতে পারে কিনা? আমরা দ্বিপাক্ষিক চুক্তির উপরেই জোর দিচ্ছি। আপনি জানেন, ব্রিক্সের যে আমন্ত্রণ, এটা তো সাইডলাইনে আমন্ত্রণ বসিয়ে রাখা হবে। সেখানে বাংলাদেশ তো ব্রিক্সের আপনার সদস্য না। তো আমরা অবশ্যই দ্বিপাক্ষিক সফরকে জোর দিচ্ছি যে আমাদের নীতি সবার আগে বাংলাদেশ, আমাদের যে অমীমাংসিত সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান। যেমন সম্প্রতি ভারতের যিনি রাষ্ট্রদূত, হাই কমিশনার, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন,
মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, আরও অনেকের সাথে সাক্ষাৎ করে তিনি বলেছেন যে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আলাপ আলোচনার মধ্যেই সমাধান করা সম্ভব, কোনো কিছু যে সমাধান হবে না তা কিন্তু না। এই কথা বলেই তিনি কিন্তু ভারতে আবার চলে গিয়েছেন। আমরা দেখলাম সেই দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তিনি বৈঠক করেছেন। তো আমরা তার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করি। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন ব্রিক্স সম্মেলন তো অনেক দূরে, তার আগেই অনেক কিছু হয়ে যেতে পারে, হতেও পারে। জি, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে প্রশ্ন। সরকারের পক্ষ থেকে দিল্লি সফরের ইতিবাচক কথা বলা হলো, ভারতের মাটিতে বসে সাজাপ্রাপ্ত আসামির বক্তব্য বা জুলাই অভ্যুত্থানের রক্তের দাগের বিষয়টি প্রতিমন্ত্রী নিজেই তুলেছেন। এই প্রেক্ষাপটে আপনাদের দল কি মনে করে? বর্তমান সরকার ভারতের সঙ্গে সম্পর্ক ইস্যুতে যথেষ্ট দৃঢ় অবস্থান এবং ভারসাম্যের যে কূটনীতির কথা আপনারা বলেন সেটি বজায় রাখতে পারছে কিনা? 2 মিনিট। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ। দেখুন, ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং তাদের সাথে সুসম্পর্ক এবং মর্যাদার সম্পর্ক বজায় রাখা ছাড়া বাংলাদেশের আসলে বিকল্প চিন্তা করাটা অনেক বেশি কঠিন। অতি সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে, রাজনৈতিক কারণে আমি বলবো সেটা। এবং রাজনৈতিক এই সংকট দূরীকরণে রাজনৈতিক একটা সরকার খুব বেশি দরকার ছিল। ইতিমধ্যেই রাজনৈতিক সরকার হিসেবে বিএনপি সরকার দল গঠন করেছে। সুতরাং গণমানুষের প্রত্যাশাই হলো যে এই অবস্থার যেই অচল অবস্থা চলছে এটার উন্নতি হবে। তার অংশ হিসেবেই সরকার চেষ্টা করছে নিশ্চয়ই, আমি বিশ্বাস করি, কিন্তু চেষ্টার সফলতাটা এখন পর্যন্ত সরকার দেখাতে পারেনি। আমি মনে করি এই যাত্রার মধ্য দিয়ে জনাব তারেক রহমানের মাননীয় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে যাত্রাটা শুরু হোক, এই প্রত্যাশাটা করি। পাশাপাশি একটা আশঙ্কা বা উদ্বেগ থেকে যায়। দেখুন, পতিত সরকার বা ফেসিস্টের একটা বড় বিষয় ছিল তারা ভারতের সাথে যে সম্পর্কটা রক্ষা করতো সেটা তৈরি করতো তারা একটা গোপনে। গত কয়েকদিন আগে রয়ের সফর হলো, রয়ের প্রধান পরাগ জৈনের সফর হলো। কেন হলো, কি আলাপ হলো, কি কথা হলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত জাতি কোনো কিছুই জানতে পারেনি। এই যে অদৃশ্য কিছু আলাপ, অদৃশ্য কিছু চুক্তি, এটা জাতির কাছে অস্পষ্ট রেখে যদি কোনো সিদ্ধান্ত হয় এবং জাতিকে এই ক্ষেত্রে অন্ধকারে রাখা হয়, তাহলে সেটা হবে সে পতিত সরকারের মতোই একটা, আমি মনে করি, অন্ধকার যুগ। সেই যুগে বাংলাদেশ আর প্রবেশ করতে চায় না। দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসেই যে ঔদ্ধত্যমূলক একটা কথা বলেছিলেন যে বাংলাদেশ ভারতের সীমান্ত বলতে কিছু নাই, আমরা একই আকাশের মানুষ, তিনি তার এই যে মনোভাব প্রকাশ করেছেন, এই মনোভাবের ব্যাপারে বর্তমান সরকার এখন পর্যন্ত কোনো শক্ত অবস্থান নিতে পারেনি। আমি মনে করি যে তিনি যেহেতু ভারতকে রিপ্রেজেন্ট করেন বাংলাদেশে, সুতরাং তার এই বক্তব্যের ব্যাপারে তার পক্ষ থেকে ক্ল্যারিফাই করার জন্য সরকারের একটা সিদ্ধান্ত আসা উচিত। তাহলে বাংলাদেশের মানুষ বাংলাদেশ যে শক্ত করে যে কোনো অন্যায় প্রতিবাদ করতে পারে তার একটা দৃষ্টান্ত আমরা দেখতে পারবো। জি, ফারুক হাসানের কাছে ফিরছি। একটা লাইনে শেষ করতে চাই, তাহলে 20 সেকেন্ড। জি, শেষ করতে চাই, সেটা হলো বাংলাদেশ ভারতের এখন দূরত্বটা হলো মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক কারণেই মনস্তাত্ত্বিক দূরত্বটা তৈরি হয়েছে। তারা আওয়ামী লীগকে তাদের একেবারে পরম বন্ধু হিসেবে গ্রহণ করেছে, এটা একেবারে স্বীকৃত। এই বন্ধুত্বের জায়গাটা জনগণের জন্য উন্মুক্ত করতে হবে। এই বিষয়টি যদি নিশ্চিত করতে পারে সরকারের জন্য এটা হবে বড় সফলতা। ধন্যবাদ সবাই। ফারুক হাসান, প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে কূটনৈতিক তৎপরতার কথা বলা হলো, সাংবিধানিক কাজ এবং রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততা রয়েছে প্রধানমন্ত্রীর, এমনটাও বলা হচ্ছে। আপনাদের জোটের পক্ষ থেকে এই সফরের দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষার্থে সরকারের কাছে কি ধরনের জোরালো বার্তা দেওয়ার তাগিদ আছে? এছাড়াও আপনি যদি এই উত্তরগুলো দেন যে একটা উদ্বেগ থেকেই যায়, বিরোধী দল থেকে বলা হচ্ছে যে উদ্বেগটা এখনো থেকেই গেছে এবং তারা পুরোপুরি এখনো পর্যন্ত ট্রাস্ট করতে পারছে না, যদিও আবার বলছেন যে সরকারের সদিচ্ছাটা আছে। কি বলবেন? 2 মিনিট। জি, ধন্যবাদ। এবং যমুনা টেলিভিশনের সম্মানিত দর্শক যারা দেখছেন, আমার সহ আলোচক সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখেন, আমাদের প্রতিবেশী শুধু না, আমরা বিশ্বের প্রত্যেকটা দেশের সাথে এক্সেপ্ট ইসরায়েল আমরা আমাদের কূটনীতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আমরা গড়তে চাই এবং এগুলোকে স্ট্রং করতে চাই। তারই ধারাবাহিকতায় ভারত যেহেতু আমাদের বৃহত্তম একটি প্রতিবেশী দেশ, সুতরাং ভারতের সাথে আমাদের বাণিজ্যিক কূটনীতিক সম্পর্ক অবশ্যই রাখতে হবে। তবে এই কূটনীতিক সম্পর্ক রাখার আগে বেশ কয়েকটি অমীমাংসিত ইস্যু এবং স্বার্থের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো নিয়ে কিন্তু এই 54 বছর ধরে আমরা সমালোচনা করে আসছি। এই স্বার্থের দ্বন্দ্বগুলো আসলে কতটুকু মিনিমাইজ করে বা কতটুকু স্ট্রংলি দ্বিপাক্ষিক বার্গেনিংয়ের মধ্য দিয়ে আমরা আমাদের স্ট্রং পজিশন শো করে আসলে এই কূটনীতিক চ্যানেলটাকে আসলে আমরা একটা নর্মালাইজ সিচুয়েশনের দিকে নিয়ে যেতে পারি, এটা কিন্তু বড় একটা বিষয়। ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতের বাংলাদেশে যে হাই কমিশনার, তিনি কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। তিনি যখন মাননীয় প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান, ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এক বাক্যে বলেন নাই যে ইয়েস আমি রাজি। তিনি কি বলেছেন? পাল্টা আপনার শর্ত বা কন্ডিশন জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন যে হাদি হত্যার সাথে যারা জড়িত, ইতিমধ্যে কয়েকজন আসামি ইন্ডিয়াতে গ্রেপ্তার হয়েছে, তাদেরকে আমরা ফেরত চাই। একই সাথে বাংলাদেশ থেকে পলাতক খনি হাসিনা, তিনি
বেআইনিভাবে সম্পূর্ণভাবে মানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত তাকে যে আশ্রয় দিয়েছে তাকে অবশ্যই আমাদের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে এই চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। একই সাথে আরও বেশ কয়েকটি পয়েন্ট তিনি সামনে নিয়ে আসছেন। আমি মনে করি বাংলাদেশের জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের যে চাওয়া যে প্রত্যাশা এটা আসলে উনার সামনে শো করেছেন। এখন ভবিষ্যতে আসলে আমরা বলতে পারবো এই দ্বিপাক্ষিক চ্যানেল যখন উন্মুক্ত হবে বা আলোচনার পাইপলাইন যখন চালু হবে তখন আসলে আমরা কতটুকু দ্বিপাক্ষিক বার্গেনিংয়ের মধ্য দিয়ে আমরা আমাদের দেশের যে স্বার্থ এই স্বার্থটাকে ভারতের সাথে আসলে কূটনীতিক আলোচনার মধ্য দিয়ে আমরা হাসিল করতে পারি। ইতিমধ্যে বেশ কিছু অমীমাংসিত ইস্যু কিন্তু আমাদের সামনে আসছে। সীমান্ত হত্যার কথা বলা হচ্ছে, তিস্তা চুক্তির কথা বলা হচ্ছে, আমাদের যে পানির যে ন্যায্য হিস্সা সেটার কথা বলা হচ্ছে, হাসিনার কথা বলা হচ্ছে। কিছু কিছু ইস্যু আছে যেগুলো আমরা খুব অল্প সময়ে কিন্তু আসলে আলোচনার মধ্যে সেটেল করতে পারি। যেমন ধরেন হাদি হত্যার যে আসামি এগুলো কিন্তু অলরেডি ভারতে গ্রেপ্তারকৃত অবস্থায় তারা কারাগারে রয়েছে। ইন্ডিয়া চাইলে, ইন্ডিয়া যদি সত্যিকার করতে চায় যে বাংলাদেশের সাথে তারা কূটনীতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক যে প্রতিবেশী সম্পর্ক এটা তারা মানে শক্তিশালী করতে চায় বা এগিয়ে নিতে চায়, তাহলে ভারতের উচিত হবে সবার আগে হাদি হত্যার আসামিদের ফেরত দেওয়া, হাসিনাকে ফেরত দেওয়া। আর ভারত যদি মনে করে থাকে যে হাসিনার আমলে হাসিনার চোখ দিয়ে যেভাবে তারা বাংলাদেশকে দেখতো ঠিক একই কায়দায় বিএনপি সরকারের আমলেও তারা এই দেশটাকে সেভাবে দেখতে চাই, তাহলে কিয়ামত পর্যন্ত আমরা এরকম সম্পর্ক বিনিময় করতে দেব না। আমাদের মানে আমরা আশাবাদী এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে অ্যাটিটিউড এখন পর্যন্ত আমরা শতভাগ আশাবাদী যে তিনি ওই হাসিনার আমলের যে কূটনীতি বা ভারত নীতি ওই নীতিতে তিনি। ধন্যবাদ। আলাউদ্দিন মোহাম্মদ, প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ভারত সফর এখনো সময়ের উপর নির্ভরশীল। দিল্লির কাছ থেকে কি চায় ঢাকা, মানে আপনাদের দিক থেকে চাওয়াটার কথা বলছি, সরকারের দিক থেকে 3 থেকে 4টি প্রস্তাব দেয়া আছে অলরেডি। বর্তমানে ডিপ্লোম্যাটিক যে অ্যাপ্রোচ, তারা কি শেখ হাসিনা কামালকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবে বলে মনে করেন কিনা? 2 মিনিট। আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে গত 50 বছরে বাংলাদেশ এই প্রথমবারের মতো একটা আপার স্কেলে আছে বার্গেনিংয়ে, এবং ভারত সবচেয়ে নাজুক অবস্থায় আছে। শুধুমাত্র বাংলাদেশ না, দক্ষিণ এশিয়ার সব দেশেই ভারত প্রত্যাখ্যাত হয়ে বাংলাদেশের উপরে ভারত আবার নতুন করে বাজি ধরতে চাচ্ছে। সেই প্রেক্ষিতে আমি প্রত্যাশা করব মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে ভারত সফর করবেন না। তিনি বরং ভারতকে যে অমীমাংসিত বিষয় আছে, বিশেষ করে মৌলিক কিছু বিষয় আছে, এর মধ্যে বাংলাদেশের একটা গণতান্ত্রিক নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা এবং আওয়ামী লীগকে ছাড়া এখানে যে রাজনৈতিক বন্দোবস্ত হয়েছে ইতিমধ্যেই সেটাকে টিকিয়ে রাখা, এটা আমাদের জন্য এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারপর হলো যে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার, এই বিচারের পথে শুধুমাত্র কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ শক্তি বাধা না, ভারত একটা বড় বাধা। ভারত তার নিজের দেশে এবং দেশের বাইরে বৈশ্বিক সংস্থাগুলোকেও কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে এখন ব্যবহার করছে। ভারতকে সুস্পষ্টভাবে কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেল না, রাজনৈতিকভাবে বক্তব্য দিয়ে প্রুফ করতে হবে যে ভারত এই জায়গাগুলোতে কমিটেড। তারপর বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবেন কিনা ভেবে দেখবেন। লাস্টলি যেটা আমি বলতে চাই, যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের মৌখিক আশ্বাসের উপর অথবা ইন্টারনাল গোপন বৈঠকের আশ্বাসের উপর ভরসা করে ভারতে যায়, তাহলে ভারত বিশ্বের কাছে এটাই প্রমাণ করবে শেখ হাসিনা বাংলাদেশের কাছে ইস্যু না, আওয়ামী লীগ বাংলাদেশের কাছে ইস্যু না। বাংলাদেশে ভারতের প্রত্যক্ষ মদদে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাই হত্যাকাণ্ডতে যেই অপরাধ সংঘটিত করেছে সেগুলো ভারতের সাথে বাংলাদেশের সাথে ইস্যু না। বাংলাদেশ বরং এগুলোকে পাশ কাটিয়ে সম্পর্ক বজায় রাখতে চায়। এই বার্তাটা অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে দেওয়া উচিত হবে না। বাংলাদেশের জনগণের পালস ধরতে হলে বুঝতে হবে যে ভারতের পক্ষ থেকে অন্যায় তো বাংলাদেশের জনগণ করে নাই, অন্যায় বিএনপি করে নাই, অন্যায় করেছে ভারত, অন্যায় করেছে এখনো করে যাচ্ছে ভারত। তাকেই এখানে এসে শপথ করতে হবে যে সে তাই সিগন্যাল দিতে হবে সুস্পষ্টভাবে অ্যাকশন, তারপর বাংলাদেশের প্রধানমন্ত্রী চিন্তা করবে। আর একটা বিষয় একেবারে ফাইনালি বলি যে আপনার মনে আছে মমতা ব্যানার্জিকে নিয়ে বাংলাদেশের ভারতের প্রধানমন্ত্রী এসেছিলেন, তিস্তা চুক্তি আপনার ড্রাফট হয়ে গেছে, সাইন করবে, এমন অবস্থায় আমাদের তখনকার তৎকালীন পররাষ্ট্র সচিব মিজানুল কায়েস চুক্তি ছিঁড়ে ফেলে দিয়েছেন, কারণ বাংলাদেশের পক্ষ থেকে দাবি পূরণ হয় নাই, এখন আমরা তিস্তা চুক্তি করব না, সেই অবস্থাটা ছিল। তার মুখ্যমন্ত্রীকে তার সেন্ট্রাল আপনার প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করতে পারে না, তাহলে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া মৌখিক আশ্বাস যে পরবর্তীতে তারা বাস্তবায়ন করবে, এটা কি বিশ্বাস? সেটার কোনো গ্যারান্টি পাচ্ছেন না। আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে এখানে প্রত্যর্পণ ইস্যু তিনটা আপনার বাংলাদেশ সরকারের থেকে যে চিঠিগুলো গিয়েছে, শেখ হাসিনার জন্য কয়েক দফা চিঠি গিয়েছে এবং আসাদুজ্জামান খান কামালের জন্য আলাদা করে চিঠি পাঠানো হয়েছে তাকে ফেরত চেয়ে, এবং ওসমান হাদির যারা হত্যাকারী বলে যারা আসামি আছে ওই মামলার তাদেরকে সেখানে হচ্ছে তারা এক ধরনের ওইখানকার একটা আন্ডার ট্রায়ালে তারা আছে। যদি কোনোভাবে শেখ হাসিনাকে বাদ দিয়ে পরের আসামি যারা তাদেরকে যদি প্রত্যর্পণ ইস্যু ভারত এগিয়ে নিয়ে আসে, সেক্ষেত্রে আপনাদের বক্তব্য কি হবে অথবা অবস্থান কি হবে? আমরা মনে করি যে এখানে
শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে কিংবা বাংলাদেশে গণহত্যা করে যারা ভারতে পলাতক অবস্থায় আছে তাদেরকে ভারত কোনোভাবেই বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করতে পারবে না। আপনি যেটা বলছেন যে চ্যাপ্টার বাই চ্যাপ্টার, আমরা তো কেন চ্যাপ্টার বাই চ্যাপ্টার মেনে নিব? আপনি এতটুকু করলে এতটুকু করবো, এটা তো অবস্থা ছিল না, এটা তো দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ না। আমার দেশের ক্রিমিনালকে আপনি আশ্রয় দিবেন, আপনার দেশ থেকে বর্ডার ক্রস করে এসে এখানে খুন করে আপনার দেশে গিয়ে আশ্রয় নিবে সেই জায়গা থেকে। তারপর আপনি দেখেন বাংলাদেশের যতগুলো টেরর আছে তেমন বেশিরভাগ টপ টেরর কিন্তু ভারত থেকে বিশেষ বিশেষ সময় বাংলাদেশে প্রবেশ করে এখানে হত্যাকাণ্ড ঘটায়, আবার তারা সেই দেশে আপনার পাড়ি দেয়। এগুলোকে যদি দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে বার্গেনিং টুল হিসেবে হাজির করেন, আমি জানি না বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশে, কোনো সার্বভৌম দেশে এক দেশ আরেক দেশের সাথে এই ধরনের সম্পর্ক, যেটা আসলে যার জন্য তার বৈশ্বিক যদি কোনো আদালত থাকে কিংবা আপনার হ্যাগে অবস্থিত যে আদালত, সেখানে তার পানিশমেন্ট হওয়া উচিত। সেইটা না করে সে এটাকে যদি টুল হিসেবে আমাদের সামনে হাজির করে, আমাদের উচিত হলো টোটালি এটাকে স্টপ করার জন্য তাকে বার্তা দেওয়া। তারপর আমাদেরকে বুঝতে হবে যে আমি আমার যে সমমর্যাদা সেটার দাবি তোমার সাথে বসবো কি বসবো না। জি, উত্তরটা পেয়েছি। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এই পুরো বক্তব্য থেকে আপনি যদি 1 মিনিটের মধ্যে আপনার জবাবটা দিতে চান। দেখুন, অনেকগুলো বিষয় আমরা আসছে। এখানে যারা যে বক্তব্যগুলো আসতো সবার বক্তব্যের সেন্টিমেন্টকে আমি সম্মান করি, এবং আমি মনে করি যে এইটার মানে বাংলাদেশের জনগণের যে চাওয়া বা প্রত্যাশা, তাদের প্রত্যাশার প্রতিধ্বনিত হয়েছে তাদের বক্তব্যের মধ্য দিয়ে। এই যে আমরা বলেছি বাংলাদেশ সবার আগে বাংলাদেশ, এবং বাংলাদেশের প্রশ্নে আমরা এক এবং অভিন্ন, এই আলোচনার মধ্য দিয়ে কিন্তু সেটা উঠে এসেছে। আমি সবাইকে বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপর আস্থা রাখার জন্য। তিনি এমন কোনো কিছু করবেন না যাতে বাংলাদেশের স্বার্থের হানি ঘটবে, তিনি এমন কিছু করবেন যাতে বাংলাদেশের স্বার্থ সমুন্নত থাকবে, এবং সেখানে আমাদের অমীমাংসিত বিষয়গুলো তো যেগুলো আছে সেগুলো থাকবে, এবং একই সাথে যে সেখানে গণ অভ্যুত্থানে যিনি গণহত্যাকারী শেখ হাসিনা, গণ অভ্যুত্থানের যার পতন হয়েছে, যিনি ভারতে পালিয়ে গেছেন এবং ভারত সরকার যাকে আশ্রয় দিয়ে রেখেছে, এবং মাঝে মধ্যে হাসিনা কার্ড খেলে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করতে চায়, কিংবা সেই গণ অভ্যুত্থানের দিন 5ই আগস্ট তাকে সেখানে সংবাদ সম্মেলন করে বাংলাদেশের আবেগ অনুভূতির উপরে আঘাত করা হয়েছে, এটা অবশ্যই আমরা মেনে নেইনি বলেই তার পরের দিন দলের আমাদের দেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় যে স্ট্রং একটি প্রতিবাদ দিয়েছে, এবং সেই প্রতিবাদে কিন্তু আজকে সবাই বলছে সেই প্রতিবাদের কারণেই কিন্তু ভারত আজকে বুঝতে পারছে যে তাদের এই কাজটি করতে দেওয়া ঠিক হয় নাই। এবং ভারতের যিনি হাইকমিশনার, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে যে কথাগুলো বলেছেন, আমরা আমরা আস্থা রাখতে চাই যে ভারত তাদের অতীতে যে কর্মকাণ্ডের ব্যাপারে তারা ভুল বুঝে তারা দেশে বাংলাদেশের স্বার্থের ব্যাপারে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে, হ্যাঁ তাদের স্বার্থ আছে, তাদের স্বার্থ আমাদেরকে দেখতে হবে, আমাদের স্বার্থ তাদেরকে দেখতে হবে, এবং দেখে আমি পরের প্রশ্নে যাই। একটি বাংলাদেশের জনগণের প্রতি তাদের সম্মানটা তারা প্রদর্শন করবে ভারত, এটাই আমাদের পরের প্রশ্নে যাই। আপনাকে বাংলাদেশের সরকারি ক্রয় সংক্রান্ত চুক্তির তথ্য সবার জন্য প্রকাশের সুপারিশ করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশের আর্থিক খাতের স্বচ্ছতা বাড়াতে বাজেটের নথিপত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতি অনুযায়ী প্রস্তুত করা এবং সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের স্বাধীনতা দেওয়ার তাগিদও দিয়েছে তারা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত 2026 ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট, যেটি বাংলাদেশ শিরোনামে প্রতিবেদনটি বেরিয়েছে, এখানে এই সুপারিশ এবং পর্যবেক্ষণগুলো তুলে ধরা হয়েছে। প্রশ্ন হচ্ছে, সরকার কি বিভিন্ন দেশের সাথে হওয়া ক্রয় সংক্রান্ত চুক্তিগুলো প্রকাশ করবে কিনা? সরকারি ব্যয় নিরীক্ষা প্রতিষ্ঠানের মান আন্তর্জাতিক মানে উন্নীত করতে কি করবে? অবশ্যই বাংলাদেশ তো সারা বিশ্ব থেকে কোনো মানে পৃথক কোনো দেশ না, তাই না? সারা বিশ্ব এখন একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। সেই গ্লোবাল ভিলেজের এই যুগে আমরা অবশ্যই যে বিষয়গুলো আছে সেটা আমরা দেখব, এবং সেখানে বাংলাদেশের স্বার্থটাকে আমাদেরকে সবার আগে দেখতে হবে। এখানে যুক্তরাষ্ট্র অবশ্যই তারা বিশ্ব মোড়ল, এটা অবাস্তব না, এবং সে কারণে তারা ডমিনেট করার চেষ্টা করে বিভিন্ন বিষয়ে, এটাও অবাস্তব না। কিন্তু বাংলাদেশের অবস্থান থেকে আমাদেরকে সিদ্ধান্তগুলো নিতে হবে। অনেক বিষয় আছে যেগুলো কিন্তু আমরা হয়তো এরকম টকশোর টেবিলে আমরা অনেক রকম কথাবার্তার মধ্য দিয়ে আমরা কিন্তু বলতে পারি, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। সেই ভিন্ন বাস্তবতার আলোকেই আমাদের কিন্তু সিদ্ধান্তগুলো নিতে হবে, এবং সেখানেও আমাদের জনগণের স্বার্থ, দেশের স্বার্থকে আমাদের দেখতে হবে। তবে ওই যে প্রথমে আমি যে বললাম, গ্লোবাল ভিলেজের এই যুগে আমাদের অবশ্যই এক দেশ আরেক দেশের সাথে কানেক্টেড। আমি বাংলাদেশের মানুষ, আমি হয়তো পর্তুগাল মানুষের সাথে কানেক্টেড, যুক্তরাষ্ট্রের মানুষের সাথে কানেক্টেড, কিংবা ইউরোপের মানুষের সাথে কানেক্টেড, কিংবা মিডল ইস্টের মানুষের সাথে কানেক্টেড, কিন্তু আমাদের মধ্যকার যে চেতনা, আমাদের মধ্যে যে স্বার্থর যে সংঘাত, এই সংঘাতটাকে আমাদেরকে দূরে সরিয়ে
যার যার স্বার্থকে আমাদেরকে সামনে তুলে ধরতে হবে এবং সেটা আদায় করাটাই হচ্ছে আমাদের সকলের লক্ষ্য। সেই জন্য যুক্তরাষ্ট্র যেই প্রস্তাব দিয়েছে সেটা আমরা খতিয়ে দেখব, সেটা যদি বাংলাদেশের স্বার্থের অনুকূলে হয় অবশ্যই সেটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। জি, আলাউদ্দিন মোহাম্মদ, তারা কেন এই হিসাব দেখতে চাচ্ছে, কি উদ্দেশ্য থাকতে পারে, এটাকে এনসিপি কিভাবে দেখে? 2 মিনিট। প্রথমত আসলে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে এআরটি হয়েছে, আপনি দেখেছেন এর মধ্যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কি হবে অনেকটাই আসলে যুক্তরাষ্ট্রের ব্যবসার সাথে যুক্ত হয়ে গিয়েছে। আর এআরটির বেশিরভাগ ধারায় দেখবেন যে বাংলাদেশে যাতে যুক্তরাষ্ট্রের যে ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করতে পারে সেই বিধানটা এখানে রাখা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের যে ব্যবসায়ী তারা যাতে যুক্তরাষ্ট্রে তাদের যে এক্সপোর্ট ডেস্টিনেশন সেটাকে অক্ষত রাখতে পারে, যুক্তরাষ্ট্র থেকে সে আশ্বাস দেওয়া হয়েছে। এটাই কিন্তু মোটা দাগে আপনি চুক্তির অর্থনৈতিক দিক। আর আপনার রাজনৈতিক দিকটাকে এখানে আনলাম না, মূল জায়গা হলো যে বাংলাদেশের এযাবৎ যতগুলো প্রতিষ্ঠান আপনার এই রেগুলেশনের মধ্যে দিয়ে আসছে অথবা আপনি সংস্কারের মধ্যে দিয়ে আসছে, সবগুলোই কিন্তু আপনার বৈশ্বিক মোড়ল যেটা ভাই বললেন অথবা আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপেই হয়েছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে আপনার আমাদের যে স্টেক হোল্ডার্স আছে তাদের কাছে আস্থাশীল করে তুলতে পারিনি। পাশাপাশি বাংলাদেশের এখন সবচেয়ে বড় সংকট হলো বাংলাদেশের বিগত সময়ে ডাটা ম্যানিপুলেশন হয়েছে। বাংলাদেশের যে অর্থনীতির আকার বলা হয়েছে $450 বিলিয়ন, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। মূলত এটা যদি আবার রিভিজিট করা হয় দেখা যাবে যে এটা হয়তো বা $350 থেকে $400 বিলিয়ন থাকবে। তো এই যে একটা জায়গা হয়েছে এবং জনসংখ্যার যে আদমশুমারি সেটাকেও আপনার ভয়াবহ ম্যানিপুলেট করা হয়েছে। কারণটা ছিল ওই যে জনতুষ্টিবাদী সরকার, যে গণতন্ত্রের বাইরে গণতন্ত্র বনাম যে উন্নয়নের আপনার ধারণা নিয়ে আসছেন, আপনার যে উন্নয়ন হচ্ছে গণতন্ত্র হচ্ছে না, এটাকে এস্টাবলিশ করার জন্য এখানে পুরো যে ডাটা ইনফ্রাস্ট্রাকচার সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। এই কারণে কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ যে প্রতিষ্ঠান এগুলোর অনেকগুলো অডিট রিপোর্ট অনেক সুমারি কিন্তু বৈশ্বিক যে সংস্থাগুলোর কাছে গ্রহণযোগ্য না। তো সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ যেই চুক্তিগুলো তার কাছে স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ মনে হয়, যেগুলো নন ডিসক্লোজারের আওতায় আছে সেগুলো অবশ্যই সে বার্গেন করবে এবং সে এই চুক্তিগুলোর আপনার যে পারস্পরিক যেই সমঝোতা সেগুলো বজায় রাখতে সচেষ্ট থাকবে। পাশাপাশি যে চুক্তিগুলো মনে হয় যেগুলো আসলে আপনার গণতান্ত্রিক সমাজে আপনার পাবলিক ইনফরমেশন হিসেবে উন্মুক্ত করা যায় সেটা করতে পারে। সেটা না আমাদের কোনো ব্যক্তিগতভাবে অথবা এনসিপি পক্ষ থেকে আলাদাভাবে দেখছি না, বাট মোটা দাগে আমাদের এখন যেটা করতে হবে এটা হলো যে আমাদের প্রতিষ্ঠানকে আমরাই বিল্ড আপ করতে হবে। আমরা যদি নিজের ইনফ্রাস্ট্রাকচার ঠিক না করি তাহলে আমাদেরকে বারবার বৈশ্বিক যে আমাদের স্টেক হলো তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ধন্যবাদ আপনাকে সালাউদ্দিন আইয়ুবী। আমরা একটু গ্যাস বিদ্যুৎ সংকট এবং লোডশেডিং এই জিনিসগুলো নিয়ে একটু যদি এখন কথা বলি। জ্বালানি খাতকে ব্যবসায়িক গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়া এবং রেন্ট সিকিং এর কারণে এই সংকট তৈরি হয়েছে বলে আপনারা অভিযোগ করছেন, কিন্তু বৈশ্বিক সংকট এবং প্রাকৃতিক দুর্যোগের যে বিষয়টি যেগুলো সরকারের তরফ থেকে বলা হয় এগুলো বাদ দিয়ে আপনারা কেন একে পুরোপুরি রাজনৈতিক ব্যর্থতা হিসেবে চিত্রিত করছেন? 2 মিনিট। আপনি নিজের এলাকার উদাহরণ দিয়ে যদি বলেন তাহলে আরো ভালো হয়। গাজীপুর 4 আসনের কি অবস্থা? জি জি, তাহলে এটা দিয়ে শুরু করি আর কি। এখন বাংলাদেশের যে অবস্থা তার মধ্যে গাজীপুরের যদি একটা ছোট্ট চিত্র তুলে ধরি, গাজীপুরে আপনারা জানেন শিল্প কারখানা অনেক, শুধু গ্যাস এবং বিদ্যুতের সংকটের কারণে 188টি কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। লক্ষাধিক শ্রমিক এখন পর্যন্ত বেকার হয়েছে। পরিসংখ্যান বলছে 26 থেকে 31% পর্যন্ত উৎপাদন অধিকাংশ ফ্যাক্টরি তাদের কমিয়ে দিয়েছে। সকল শ্রমিকের আপনারা জানেন যে গার্মেন্টস শ্রমিকদের মূল আয় হয়ে থাকে ওভারটাইম তারা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। তার মানে হলো মারাত্মকভাবে এই গ্যাস এবং বিদ্যুতের সংকটের যেই ইম্প্যাক্ট এটা ইতিমধ্যে শ্রমিকদের জীবনে পড়েছে, অর্থনীতিতে পড়েছে। এই জায়গা থেকে আমি মনে করি এই গ্যাস বিদ্যুৎ সংকটের এই মুহূর্তে যে সংকট তৈরি হয়েছে বৈশ্বিক কারণে হোক যে কারণেই হোক, মূল সমস্যাটা রাজনৈতিক কারণে সরকার স্বীকার করছে না এই সংকটটা তৈরি হয়েছে। ইতিমধ্যে একাধিকবার যে বাণিজ্যমন্ত্রী বলেছেন যে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ পাওয়া যায়, এই কথাটা বলে তিনি কিন্তু আসলে এই সংকটটাকে অস্বীকার করছেন। তিনি একইভাবে যখন জ্বালানি সংকট তৈরি হয়েছিল সংসদে 300 বিধিতে দাঁড়িয়ে বলেছিলেন যে জ্বালানি তেলের কোনো সংকট নাই, লাইন যেটা হয়েছে এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এই যে সংকটকে অস্বীকার করার প্রবণতা, এই যে বাস্তবতাকে অস্বীকার করার প্রবণতা, এটা হলো আপনি মূলত যে সংকট সেটাকে মানে দূর করতে চান না এরকম একটা ইচ্ছার অভাব আমরা মনে করি। এই জন্য এটাকে রাজনৈতিকভাবে উপস্থাপন করা হয়। দ্বিতীয় হলো দেখুন, এরপরে জ্বালানি সংকটের পরে যখন মূল্য বৃদ্ধি করা হলো, মূল্য বৃদ্ধির 1 সপ্তাহের মধ্যে দেখা গেছে যে সব ধরনের সংকট দূর হয়ে গেল। ঠিক একইভাবে গ্যাস সংকট তৈরি করা হলো। গ্যাস সংকটের এই খাতটাকে সরকার সরাসরি মূল্য বৃদ্ধি না করে বেসরকারি খাতে দেওয়ার চেষ্টা করছে। বেসরকারি খাতে দেওয়ার পরে দেখা যাবে সংকটটা কিছুটা হলে হয়তো দূর করে দিয়ে পরিবেশটাকে নর্মালাইজ করা হবে। আমরা এই জন্য মনে করছি যে আগের ওই জ্বালানি খাতের মতোই এই গ্যাস খাতকেও বেসরকারি খাতে দিয়ে মূল্য বৃদ্ধির একটা পায়তারা সরকার করছে কিনা এরকম একটা আশঙ্কা আমাদের কাছে রয়ে গেছে। এই জন্য আমাদের মানে
হলো যে কোনো মূল্যে সরকারের সদিচ্ছার মাধ্যমে এই পরিস্থিতি উত্তরণের জন্য জ্বালানি তেল সংকটের মতো সর্বদলীয় বৈঠক ডেকে এই সংকটটাকে দূর করার জন্য চেষ্টা করা উচিত। ফারুক হাসানের কাছে যেতে চাই। তীব্র লোডশেডিং এর কারণে গ্রামাঞ্চলের মানুষ এবং কৃষকরা চরম ভোগান্তিতে পড়েছে। গতকাল আমরা যেটা দেখলাম, রাজধানী শহরেও প্রচন্ড রকমের লোডশেডিং হয়েছে। জোটের শরিক হিসেবে সরকারের বর্তমান জ্বালানি আমদানি এবং ব্যবস্থাপনা নীতিকে আপনারা কতটা বাস্তবসম্মত মনে করছেন? 2 মিনিট। ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, জ্বালানি সংকট শুধুমাত্র যে বিএনপি সরকার গঠন করার পরেই শুরু হয়েছে বিষয়টি এমন নয়। এটা বিগত 15-16 বছর আওয়ামী লীগ যেভাবে এই জ্বালানি খাতকে মানে এক প্রকার একটা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল, সেখান থেকে কিন্তু এই যাত্রাটা অব্যাহতভাবে এখন পর্যন্ত চলমান রয়েছে। তো বিগত ইন্টারিম সরকার কিছুটা টেকেল দেওয়ার চেষ্টা করলেও বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের 6 মাসের মধ্যে এটা আসলে দিনকে দিন কিছুটা খারাপ পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। তো এটা আমরা অস্বীকার করব না। একই সাথে আজকে দেখেন, এই যে জ্বালানি খাত প্রাইভেটাইজেশনের কথা যেটা বলা হচ্ছে, এখানে আমি পরিষ্কারভাবে বলি যে পৃথিবীর 90% দেশে কিন্তু জ্বালানি আমদানি খাতকে বেসরকারীকরণ করা হয়েছে। আপনি যদি ইউরোপ, আমেরিকা, ইভেন আমাদের পাশের দেশের কথাই বলেন, ইন্ডিয়া, পাকিস্তান, তারাও কিন্তু মোস্ট অফ দেম 70 থেকে 80% জ্বালানি কিন্তু প্রাইভেট সেক্টরের মধ্যে দিয়ে আমদানি করে। প্রবলেমটা কিন্তু প্রাইভেট সেক্টরের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে না। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই যে আমাদের যারা বিরোধী দলের চেয়ারে এখন রয়েছেন, জামাত ইসলাম বা এনসিপি বা 11 দলীয় ঐক্য, তারা আসলে প্রপার সলিউশনের যে একটা পথ বা রাস্তা, এটা কিন্তু দেখাতে পারে নাই। আজকে যদি তারা বলতেন যে এখানে ব্যাকসিমকোকে দিবেন নাকি ওই বসুন্ধরাকে দিবেন না সামিট, হোয়াট এভার, নো প্রবলেম। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আপনারা একটা পার্লামেন্টে আলোচনার মধ্যে দিয়ে একটা নীতিমালা প্রণয়ন করেন। এই নীতিমালার আওতায় এটাকে বেসরকারীকরণের উদ্যোগ নেন। এই নীতিমালার আওতায় যদি ব্যাকসিমকো আসে, ব্যাকসিমকো আসবে, বসুন্ধরা আসলে বসুন্ধরা আসবে, সামিট আসলে সামিট, নো প্রবলেম। বাট এই নীতিমালার কথা, পার্লামেন্টে আলোচনার কথা তারা একটাবারও বলে নাই। ওই যে বিগত 54 বছরের রাজনৈতিক যে সিলসিলা আমাদের, যে বিরোধিতা করার জন্যই শুধু বিরোধিতা, আমার মনে হয় এখান থেকে আমাদের সবার বের হয়ে আসা উচিত। তবে সত্যিকার অর্থে এখন পর্যন্ত আমাদের জ্বালানি যে সংকট, এই সংকট আসলেই তীব্র, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদিও আমাদের মন্ত্রী মিনিস্টাররা মাঝে মাঝে জনগণকে জনতুষ্টিমূলক বক্তব্য দিয়ে থাকেন, এটা আমাদের বিগত ওই রাজনৈতিক চিরাচরিত অভ্যাসে পরিণত হয়েছে। আমি মনে করি এখান থেকে বের হয়ে আসা দরকার। এবং জ্বালানি সংকট যেহেতু ডে বাই ডে প্রকট আকার ধারণ করছে, কার্যকর সলিউশন কি, সমাধান কি, এ বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়া দরকার। এবং এই উদ্যোগের আওতায় আমি মনে করি তারা যদি একটা জাতীয় কমিটি করে, এই সেই জাতীয় ঐক্য মানে জাতীয় কমিটির ভিতরে সরকারি দল, বিরোধী দল সবাই থাকবে, তার মধ্য দিয়ে পার্লামেন্টে আলোচনা হোক, ডিবেট হোক, ডিবেটের মধ্য দিয়ে একটা নীতিমালা চূড়ান্ত। আপনার সাজেশনটা পেয়েছে আলাউদ্দিন মোহাম্মদ। জ্বালানি সার্বভৌমত্ব ধ্বংস করে বহুজাতিক স্বার্থ বাস্তবায়ন করা হচ্ছে বলে আপনারা অভিযোগ করছেন। এই সংকট মোকাবেলায় সরকারের তাৎক্ষণিক পদক্ষেপগুলোর বাইরে আপনাদের জোটের সুনির্দিষ্ট মধ্য এবং দীর্ঘমেয়াদী কোনো সাজেশন আছে কিনা, অথবা বিকল্প প্রস্তাব? 2 মিনিট। না, আমরা গতকাল আমাদের নাহিদ ইসলাম একটি 15 দফা প্রস্তাব এবং সরকারকে আপনার প্রেসক্রিপশন বলতে পারেন, পরামর্শ দিয়েছে যে কী কী জায়গা গ্রহণ করতে পারে। প্রথমত, জ্বালানিটাকে আমরা শুধুমাত্র জ্বালানি হিসেবে দেখছি না, আমরা একটা জাতীয় নিরাপত্তার একটি অংশ হিসেবে দেখছি। দ্বিতীয়ত হলো যে আনফর্চুনেটলি গত 17 বছর এই জ্বালানিটাকে বেসরকারি এবং বিদেশি মাফিয়াদের কাছে ছেড়ে দেওয়া হয়েছিল। বিদেশি মাফিয়াদের কাছে ছেড়ে দেওয়া অথবা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া ইটসেলফ কিন্তু অন্যায় না, এটা আমি স্বীকার করি। বাট আপনি যখন আপনার উদ্দেশ্যটা যে সরকারি প্রতিষ্ঠান অথবা যাদের মাধ্যমে রেগুলেশন করবেন সেই জায়গাটাকে যখন দুর্বল করে দেন, তারপর বেসরকারি খাতে ছেড়ে দেন, তখন কিন্তু বেসরকারি খাতে এখানে সরকারকে রিপ্লেস করে। পৃথিবীর যে দেশেই তারা বেসরকারীকরণ করেছে, তারা আগে সরকারকে শক্তিশালী করেছে এবং সরকার বেসরকারি খাতকে নিয়ন্ত্রণের একটা কার্যকর উপায় বের করেছে। আনফর্চুনেটলি এই সরকারের সময় এই ডিবেটটা কেন আসছে যদি দেখেন যে আপনার জ্বালানি খাত বেসরকারীকরণ করা হবে, সেটার জন্য আপনার একটা তড়িঘড়ি করে প্রস্তাব করা হলো এবং বিপিসির চেয়ারম্যান সেটার সাথে একমত হলেন না। তিনি চাইলেন যে এটা বিধিবদ্ধভাবে করা হোক, তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। এবং আরেকটা বিষয় হলো যে 4 দিন সময় দেওয়া হলো, যে 4 দিনের ভিতরে আপনার এই জিনিসটাকে বাস্তবায়ন করা হবে, আপনার বেসরকারি খাতে ছেড়ে দেওয়া। আর একটা বড় বিষয় হলো যে টেন্ডার যে দেওয়া হয়, আপনি যখন একটা টেন্ডার দেন, আমি একটা বিষয় কিনবো, তখন আপনার একটা সময় আছে না, তো আপনি সময়টাকে দেখা যায় 30 দিনের বেশি সময় থেকে 10 দিনে এনে দিলেন। এখন টেন্ডারটা যে প্রকাশিত হবে, প্রকাশিত হওয়ার পর যারা যারা এটাতে অংশগ্রহণ করবে তারা তো জানতে হবে, জানার পর তারা টেন্ডার ড্রপ করবে। তার মাধ্যমে কি হয়, তখন আপনি যখন সময়টা কমিয়ে আনলেন, কেন কমিয়ে আনলেন? কারণ আপনার কাছে কোনো উপায় নেই বলে মনে করছেন। কিন্তু এই টেন্ডারের মাধ্যমে যারা আপনাকে সাপ্লাই দেবে, তারা তো আর পিছনের উপায় নেয় হিসাব করবে না, তারা একটা দীর্ঘ সময় ধরে আপনার সাথে অ্যাটাচ থাকবে। এখন এই যে যেমন আপনি কুইক রেন্টাল থেকে যদি আমরা শিখে থাকি কিছু, সেটা হলো বুঝতে হবে যে সংকট থাকবে, কিন্তু সংকটের আপনার আপৎকালীন সমাধান কখনোই সমাধান হতে পারে না, এটা দীর্ঘমেয়াদী সমাধানের দিকে যেতে হয়। তো সেই জায়গা থেকে সরকার কিন্তু আপনার এই তার যে পদক্ষেপগুলোতে জনগণের প্রতি যে তার দায়বদ্ধতা আছে,
সেটা আপনার প্রুফ করতে পারে নাই, বরং সে যে তড়িঘড়ি করে বেসরকারি খাত বিশেষ করে সংশ্লিষ্ট যে কোম্পানিগুলো এই ক্রাইটেরিয়া আওতায় আসবে তাদেরকে সুবিধা দেওয়া হওয়ার আপনার জায়গা থেকে এই পরিকল্পনা নিয়েছে বলে ও জনগণ অনেকে বিশ্বাস করে। সেই জায়গা থেকে আমরা বলছি যে এই জ্বালানি খাতকে ঠিক এইভাবে চিন্তা না করে আপনি দীর্ঘমেয়াদে একটা সলিউশন রাখেন, আর স্বল্প মেয়াদে সবাইকে নিয়ে এটা কিভাবে সমাধান করতে সেটা রাস্তা বের। আমি ইমরান সালে প্রিন্সের কাছে ফিরে আসি। মহেশখালী টার্মিনালের দুর্ঘটনা, সামুদ্রিক বৈরী আবহাওয়ার কারণে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়, দেশজুড়ে তীব্র লোডশেডিং। এমনকি পল্লী বিদ্যুৎ সমিতিগুলো নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসনের কাছে চিঠিও দিয়েছে ৮০টি সমিতি। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী বলছেন, ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। আবার মন্ত্রী গতকাল এও বলেছেন, সন্ধ্যার মধ্যে অর্থাৎ গেল দিন সন্ধ্যার মধ্যে পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু গতকাল সন্ধ্যা রাত ভোর লোডশেডিং হলো আরও বেশি। প্রশ্নটা হচ্ছে, গ্যাস জ্বালানি সংকট নিয়তি বলেই কি এখন মেনে নিতে হবে, নাকি এই সংকট থেকে সাধারণ দেখুন, গ্যাস জ্বালানির যে সংকট এটা আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া। বিগত আওয়ামী লীগ আমলে গ্যাস জ্বালানি খাতকে নিয়ে যেভাবে দুর্নীতি লুটপাট করা হয়েছে, এই যে কুইক রেন্টাল বা অন্যান্য বিষয়গুলো নিয়ে, সেটারই আমাদের কিন্তু জের টানতে হচ্ছে। আপনি দেখেন গত আওয়ামী লীগ আমলে 15 বছর তারা ক্ষমতায় ছিল, বাংলাদেশে বাপেক্সের মাধ্যমে কোনো গ্যাস কূপ কি তারা খনন করেছে? করে নেই। তারা গ্যাস আমদানির উপরে তারা নির্ভরশীল থেকেছে, কারণ ওখানে কমিশন পাওয়া যায়। কমিশন খেয়েছে আর গ্যাস আমদানি করেছে, আর গ্যাসের দাম বৃদ্ধি করেছে। আজকে তারা যদি 15 বছরে 4টা কূপ খনন করতো, তো তা এলএনজি এরকম স্টেশন আরও 3টা আমি করতে পারতাম, কিন্তু সেটা তারা করে নাই। আজকে যে সংকটটা তৈরি হয়েছে, যেটাই বলুক না কেন, বাস্তব সত্য। গত 21শে জুলাই মহেশখালীতে দেশের একমাত্র এলএনজি যেটা টার্মিনাল, সেটা রহস্যজনকভাবে আগুন লেগে যায়, এবং সেই আগুন লাগার ফলে সেখানে যে ক্ষতি হয়, গ্যাস সংকটের সৃষ্টি হয়, সেখান থেকে আমরা প্রায় 20 কোটি ঘনফুট গ্যাস আমরা কিন্তু কম পাচ্ছি। তারপরেও গত কয়েকদিনে সেটা মেরামত করা হয়েছে, মেরামতের পরে সেখানে 25 কোটি ঘনফুট গ্যাস কিন্তু সরবরাহ সেখানে হয়েছে, কিন্তু এটা সাফিসিয়েন্ট না। কিন্তু আজকে এই যে ক্ষতিগ্রস্ত যে টার্মিনাল, এইটা যদি পরিপূর্ণভাবে আপনার চালু না হয়, সেখানে কিন্তু গ্যাস সংকট থাকবে। আর গ্যাস সংকট এরকম না, আজকে বললেন কালকে আপনি গ্যাস আমদানি করতে পারছেন বা কূপ খনন করে সেখান থেকে গ্যাস উঠাতে পারছেন, এরকম কিন্তু বিষয় না আজকে। সেই কারণেই আমাদের এটা মানে রাজনৈতিকভাবে না দেখে এটাকে অবশ্যই আমাদের টেকনিক্যাল হ্যান্ডেলিং করতে হবে, যেটা মাননীয় বিদ্যুৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী বলেছে, এবং এই ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি। অবশ্যই এটা বিএনপি সরকার যেহেতু ক্ষমতায় আছে, আমরা কোনো অজুহাত দিয়ে এই সমস্যাটাকে আমরা আড়াল করতে চাই না আওয়ামী লীগের মতো। আমরা এটাকে অ্যাড্রেস করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। আমি আজকেও মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়েছিলাম একটি বিষয়ে, তো সেখানে আমি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী ওই বৈঠকের মধ্যেই ওখানে বসেই কিন্তু গ্যাস নিয়ে তেল নিয়ে তিনি কাজ করছেন, এবং যাদেরকে ডাকা মানে নির্দেশ দেওয়ার নির্দেশটা দিচ্ছেন। তো আমি কথা যেটা বলতে চাই যে আমরা এটা সকল দল মতের আমরা সমর্থন সহযোগিতা চাই। এখানে বলা হয়েছে তেলের যখন সংকট হলো, সেখানে তেলের দাম বাড়ানোর পরেই নাকি আপনার সংকট উড়ে গেছে, তা কিন্তু এটা যদি আমরা ওইভাবে দেখি, তেলের দাম বাড়ানোর ফলে নয়। যদি আমরা যখন সর্বদলীয় কমিটি করলাম, যেদিন কমিটি করলাম তার পরের দিন থেকে আপনার তেল পাম্পের লাইন উধাও হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটার মধ্যে কি মেসেজ আছে আমাকে একটু বলেন তো, 30 সেকেন্ডস মোর। এখানে বিভিন্ন রিপোর্ট আছে, বিভিন্ন স্বার্থান্বেষী মহল তারা এক একটা হোন্ডাতে 1000 টাকা দিয়ে প্রতিদিন সেখানে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল। গোয়েন্দা রিপোর্ট আছে সেখানে। আমি সেই দিকে যেতে চাই না। এটা কারা করেছে আমি জানি না, এটা তো ওখানে রিপোর্টটা আমার দেখার সুযোগ হয়নি, আমি জানি না। সেখানে আমি শুনেছি আমাদের নেতৃস্থানীয় যারা রাষ্ট্রের নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের কাছ থেকে আমার শোনা কথা আর কি। আজকে ওই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। যাই হোক, ওইদিকে আমরা যেতে চাই না। আমরা এই সংকটকে অ্যাড্রেস করতে চাই, সংকটকে মোকাবেলা করতে চাই, সকলকে সাথে নিয়ে মোকাবেলা করতে চাই। এবং এই যে রাজনৈতিকভাবে যে বলা হচ্ছে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া, বেসরকারি খাতে ছেড়ে তেল বিপণনের ব্যাপারটা এখন না, এটা যখন সংকট তৈরি হয়েছিল তখন কিন্তু বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছিল। কিন্তু এখন আমরা এটাকে তড়িঘড়ি করে না। এখানে ফারুক ভাই বলেছে যে ভারত সহ বিভিন্ন দেশে বেসরকারিভাবে তেল আমদানি করা হচ্ছে, আমাদের এখানে আমদানি করতে অসুবিধা কোথায়? হ্যাঁ, তবে সেইখানে জনগণের স্বার্থ যেন অক্ষুণ্ণ থাকে, সেখানে যেন ওইসব আমদানিকারক প্রতিষ্ঠানগুলো এই বিষয়টা আপনারা ঠিক করবেন, এইটুকু এনশিওর করছেন কোনটা জনগণের স্বার্থটা যে ঠিক। অবশ্যই জনগণের সরকার জনগণের স্বার্থ এনশিওর করবে। ইমরান সালে প্রিন্স, আপনাকে ধন্যবাদ। আপনারা চারজনই থাকছেন আমাদের সঙ্গে। দর্শক, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকবেন।
দর্শক আবারও স্বাগত, ফিরে এলাম রাজনীতির আলোচনায়। এ পর্যায়ে আবারও শুরুটা করতে চাই সৈয়দ ইমরান সালে প্রিন্সকে দিয়ে, যুগ্ম মহাসচিব বিএনপি। প্রশাসনের শৃঙ্খলার বিষয়ে যদি বলি, সেটা হচ্ছে বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান করেছে সরকার। অতিরিক্ত সচিব গ্রেড 2 পদমর্যাদায় এই নিয়োগের শর্ত ছিল অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক থাকলে তা পরিত্যাগ করতে হবে। তিনি বন শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন, কিন্তু বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের পদ ছাড়েননি। আচ্ছা, আপনাকেই বলছি, আপনি নিজেও এখন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান, আপনারও কিন্তু দলের পদটা রয়ে গেছে। না, আমাদের সেই শর্ত ছিল না। আমাদের হলো এটা নির্বাচিত ব্যাপার, এটা কি বলে স্থানীয় সরকার, আর ওগুলো হচ্ছে আপনার প্রশাসন, এগুলো নাই। আচ্ছা, তাহলে আমি বাকিগুলো বলছি। সেটা হচ্ছে গত জুন এবং জুলাই 11টি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা, বোর্ড এবং কর্পোরেশন এবং 8টি নগর উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ যে পদগুলো, সেই পদগুলোতে চিত্তভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে 17 জনকে। খোঁজ নিয়ে জানা গেছে দলের নেতাকর্মীদের কেউ এখনো দলীয় পদ ছাড়েননি। এগুলো হচ্ছে চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। 8 চেয়ারম্যানের 6 জন। আমি দেখেছি প্রথম আলোতে রিপোর্টটা দেখেছি, আপনারা ওই দেখেছেন এটা নিয়ে কি বলছেন আর হ্যাঁ, ওইটার আলোকেই বলছি। ইনি কি বলবেন এসব প্রতিষ্ঠানে দলীয় নিয়োগ নিয়ে? প্রশ্ন উঠছে এগুলো সরকারি সংস্থাকে এগিয়ে নেওয়া নাকি দলের লোকজনকে? প্রথম কথা হচ্ছে এই সব প্রতিষ্ঠানে প্রশাসনের বাইরে কাউকে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া যাবে না, এমন কথা কোথাও লেখা নাই। অতীতেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। তবে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো প্রতিপালন করা আমাদের সকলের কর্তব্য এবং উদ্দেশ্য। মাত্রই তাদের নিয়োগ দেওয়া হয়েছে, 1 মাসও হয়তো হয় নাই তাদের নিয়োগের ব্যাপারটা। তবে অবশ্যই আমরা দলীয়ভাবে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। আপনারা নিশ্চিত থাকেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার এমন কোনো কাজ করবে না যেখানে প্রশাসনের মধ্যে একটা অস্বচ্ছতার বিষয়টা তৈরি হবে। কারণ উনি রাত দিন পরিশ্রম করছেন প্রশাসনে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। সেই শৃঙ্খলার পথে বাধা সৃষ্টি করবে এমন কোনো কাজ তিনি অন্তত করবেন না, আমার দৃঢ় বিশ্বাস। এবং সেই শর্তগুলো অবশ্যই প্রতিপালন করা হবে। সেগুলো নিয়ে প্রশাসনের মধ্যেও কাজ চলছে, আমাদের দলের মধ্যেও আমরা সম্প্রতি কাজ শুরু করেছি। যদি সেরকম কিছু শর্ত থেকে থাকে অবশ্যই শর্ত প্রতিপালন করে তাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা, শর্তের বিষয়টা বললেন, এবার আমার একটা বিষয় জানা, সেটা হচ্ছে যে এইসব পদে দলীয় লোকজন থাকলে মানে সুবিধা কি অসুবিধা? সুবিধা অসুবিধার বিষয়টা হচ্ছে, একটা বলি যে এখানে আপনার সবসময় প্রশাসনের লোকজনই ছিল। প্রশাসনের লোকজন থাকাতে আমি তাদের প্রতি সম্মান, আস্থা এবং সম্মান প্রদর্শন করেই বলছি। অতীতে আপনি ধরেন এই প্রতিষ্ঠানগুলোর কি মানে প্রোগ্রেসটা কি, সেখানে একজন লোককে যদি বাইরে থেকে দেন চুক্তিভিত্তিক নিয়োগ করার মাধ্যমে, সে তো সেইখানে আরও ভালো করতে পারে তার বুদ্ধিমত্তা দিয়ে, তার চিন্তাভাবনা দিয়ে। প্রশাসনের লোকজন একই ধরনের চিন্তাভাবনা করে, একই ধরনের, তারা একটা বৃত্তের মধ্যে যে বলে না আমলাতান্ত্রিক জটিলতা কিংবা লাল ফিতার দৌরত্ব, এটা থাকে। বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, আমেরিকা আছে, ইউরোপে আছে, এমনকি পার্শ্ববর্তী বা ভারতেও আছে, ব্রিটেনেও আছে। এরকম দলীয় লোককে আপনার দিয়ে আপনার মানে বিভিন্ন পদে দেওয়া। এমনকি আমেরিকাতে তো আপনার সচিব পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, সচিবও পরিবর্তন হয়ে যায়। তো সচিবও তো সেখানে দলীয় লোক আসে, দল যখন ক্ষমতার থেকে চলে যায়, তাদের মেয়াদ যখন শেষ হয়ে যায় তারাও আবার চলে যায়। তো এখন আমরা সেই পর্যায়ে যেতে চাই না। আমরা এখানে এদের দেওয়ার মধ্য দিয়ে কোনো ব্যত্যয় ঘটেছে বলে আমার মনে হয় না। তবে যদি কোনো শর্ত থাকে সেই শর্তগুলো আমরা প্রতিপালন করবো ইনশাল্লাহ। আচ্ছা, একটা বিষয়, আপনি প্রধানমন্ত্রীর কথা বলছিলেন যে তিনি এই বিষয়গুলোতে খুব কনসার্ন, কিন্তু আমরা এখন পর্যন্ত যে ব্যত্যয়গুলো দেখছি সেগুলো সব মাঠ পর্যায়ে এবং নেতাকর্মীদের জায়গা থেকে হচ্ছে। এবং এতজন তারা যে শর্ত পূরণ করলেন না, তারা কি বিষয়টা জানতেন না? মানে তারা কি জানতেন না নাকি হচ্ছে যে তারা এখন চাপে পড়ে করবেন? জানতেন না বিষয়টা সেরকমও না, আবার জানতেন বিষয়টা তেমনও না। তো এখন আপনার মাত্র বোধহয় 15-20 দিন হয়েছে তারা দায়িত্ব নিয়েছে, আমার যতটুকু ধারণা। তো সেই কারণে এই বিষয়গুলো নিয়ে আমি তো আগেই বলেছি, প্রশাসনের মধ্যেও কাজ চলছে, আমাদের দলের মধ্যেও কাজ চলছে। এটা আপনারা খুব শীঘ্রই এই ব্যাপারে আপনারা দৃশ্যমান কিছু দেখতে পাবেন। জি, সালাউদ্দিন আইয়ুবের কাছে ফিরছি। সেটি হচ্ছে, আমরা যে বিষয় নিয়ে প্রশ্নটা করলাম, তিনি বলছেন যে নিয়োগ দেওয়া যাবে না, এমনটা কোথাও লেখা নেই, এবং পরের যে উত্তরগুলো সেই উত্তরগুলো আপনি পেলেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে রাজনৈতিক ব্যক্তিদের যেসব সংস্থায় বসানো হয়েছে তাদের কি মেধাযোগ্যতার মূল্যায়ন হয়নি বলছেন? এর বিকল্প কি ছিল? 2 মিনিট। দেখুন, ইতিমধ্যে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ করে সিটি কর্পোরেশন সহ যে উপজেলা প্রশাসন, এখানে প্রশাসক নিয়োগ ছিল, সেই প্রশাসকদেরকে সরিয়ে তারা এখানে দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছে, দলীয় লোকজন নিয়োগ দিয়েছেন। এবং খুব নির্লজ্জভাবে আমি বলবো সেটা হলো নির্বাচন কমিশনে একজন দলীয় লোক তারা নিয়োগ দিয়েছেন।
এটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই ঘটেনি। এরপরে আপনি যেটা না, বললেন আমাদের যে এখনো কোনো দলীয় লোক নিয়োগ দেওয়া হয়নি। দলীয়, তিনি না, আপনাদের যার কথা আপনারা বলছেন জি তার কোনো দলের পদ পদবি বা আমি তার ওনাকে কোনো সংশ্লিষ্টতা নাই। আমি ব্যক্তিগতভাবে কোনো ওনাকে সংশ্লিষ্টতা নাই। আমি ওনাকে উনি বলছেন সংশ্লিষ্টতা নাই, এবার আমি আপনি বলুন। ওনাকে বলছি আপাতমস্তক ওনাকে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি, ওনার পরিবার থেকে চিনি, উনি আমি বিএনপি চিনি করতেন। না, আপনি চিনতে পারেন, হ্যাঁ, তাহলে আমি তো চিনি, আপনাদের সাথে BNP তাহলে তার সখ্যতা আছে। আমি বিএনপি শেষ যুগ্ম করে- মহাসচিব, আমি তাকে চিনি আমি না, আপনাকে আপনি সময় তাকে দিব চিনেন। আবার। জি আমি আপনি তাহলে তাকে সার্টিফাই করছেন বিএনপি বলে, আমি তো তাকে চিনি না। জি আমি ইমরান বলছি সাহেব, তাহলে প্লিজ, তো আপনার আপনারটা ইনপুট clear হয়েছে, আপনি হয়ে দুটাই একসাথে বলেন। হ্যাঁ, আমি বলছি যে তিনি বিএনপির যে নির্বাচন উপলক্ষে সীমানা নির্ধারণ কমিটি ছিল, সেই কমিটির সদস্য ছিলেন আমার তিনি। জানা নেই। সেই কমিটির সদস্য ছিলেন তিনি। না আপনি একটু খুঁজলে পেয়ে যাবেন। এই যে দলীয় নিয়োগ সকল জায়গায় হচ্ছে, এটার একটা প্রভাব তৃণমূল পর্যন্ত পড়ছে। এটার প্রভাব কিভাবে পড়ছে একটু ছোট্ট করে আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তো বুঝবেন। দেখেন, গতকালকে এবং আজকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী যারা হবেন তাদের একটা নিয়োগ হয়েছে উপজেলা পর্যায়ে, একেবারে প্রত্যেক ইউনিয়নে 15 জন করে। সেই নিয়োগে আমার এলাকায় প্রতি ইউনিয়নে একবারে 100 ভাগ ছাত্রদল এবং যুবদলের লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে ভাইবা দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে 80 জন ছাত্রদলের কর্মী এবং নেতারা সেখানে শুধুমাত্র একটা উপজেলায় নিয়োগ এটা কি দিয়েছে। চাকরি? মানে ভাইবা দিয়ে? হ্যাঁ, এটা এটা কি চাকরি? এটা সরকারি একটা নিয়োগ। হ্যাঁ, না, এটা কি চাকরি? তথ্য সংগ্রহকারী নিয়োগ কয়দিনের দিয়েছেন জন্য? সরকার। যে কয়দিন, 45 days এর জন্য। নিয়োগটা তো হয়েছে। না, আমি নিয়োগে তথ্যটা একটা নিচ্ছি। ছাত্রদল আমি যুবদল এখানে করে সে কি আমি এখানে এই নিয়োগে থাকতে পারবে না? আমি না, না, দোষ দায়ের কথা সে যদি প্রিন্স ভাই, আপনি allow প্রশ্ন হয়। করার সময় পাবেন, আপনি শেষ করুন, তারপর আমি আপনাকে সুযোগ দিচ্ছি আবার। দেখুন, এই কাজটা কেন হলো? এই কাজটা হলো এজন্য, দেখলো যে স্বয়ং প্রধানমন্ত্রী আছে একেবারে আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত আমার দলের লোকজন থাকবে সব জায়গায়। এই চিন্তা যখন প্রধানমন্ত্রীর মাথা থেকে আসলো, সেই চিন্তাটা একেবারে তৃণমূলের সকল পর্যায়ে এটা প্রয়োগ করা হলো। এটা সর্বপর্যায়ে আপনি কিভাবে বলছেন? উনি কখন বলেছেন এই কথা? তিনি বলেননি, তিনি কাজে প্রমাণিত করেছেন। তিনি এই যে আপনি যাকে দিয়ে মাসুদ ইসলাম বুলবুল সাহেবকে দিয়ে উপস্থাপন করলেন, যে 12টা পদে এইবার নিয়োগ দেওয়া হলো 1972 সালের পরে, এইরকম পোস্টে, এরকম প্রশাসনিক পদে কোনো দলীয় লোক এখন পর্যন্ত বিগত 54 বছরে নিয়োগ দেওয়া হয়নি। এটা বিএনপি সরকার বিগত আমলে এবং আমি একটা প্রশ্ন করি। আরেকটা তথ্য আমি দেই, আমি বলবো আপনাকে আরেকটা প্রশ্ন তথ্য করার দেই। সুযোগ বিগত আমলে কোন বিরোধী দলের এমপিকে 20 কোটি টাকা করে দেওয়া হয়েছে, তো তারেক রহমানের সরকার দিছে। আমি তারেক রহমান দিছে তাদের এলাকার উন্নয়নের জন্য। কোথায়? আমি তো একজন এমপি, আমি তো 20 কোটি টাকা পাবেন, পাইনি। পাবেন, আমি পর্যায়ক্রমে পাই না পাবেন। এখনো। অবশ্যই আপনি পাবেন। এমপি না আচ্ছা, হয়ে জানেন। আলাউদ্দিন মাহমুদ, আপনি শেষ করবেন। আপনাদের নেতারা আমার সৈয়দ দুর্ভাগ্য আব্দুল্লাহ হলো- মোহাম্মদ তাহের, তিনি আমাদের মহাসচিবের সাথে আমার সাক্ষাৎ করে দুর্ভাগ্য হলো- ফাইল দিয়ে গেছেন। ইমরান সাহেব, আমি- প্রিন্স, আমাদের আমার একটা দুর্ভাগ্য নির্দিষ্ট হলো সময় আমি আছে, আমরা MP সময়টার মধ্যে শেষ করতে চাই। জি, আমার এমপি হয়ে আমি জানতে পারিনি, কিন্তু আপনি জানতে পারেন, আপনি এমপি না ছবি হয়ে আছে, আচ্ছা, জানতে আপনার পারেন। আপনার বক্তব্যটা আমরা পেয়েছি, আমরা এই বিষয়ে না, একটু আমি এটা আরেকটু শেষ করি। আরো ভয়ানক তথ্য হলো, 30 দেখেন, সেকেন্ডের মধ্যে শেষ করুন। সংসদ মতো জায়গায়, সংসদ সচিবালয়ে, সেখানে আপনারা মনে থাকার কথা, জয়নুল আবদিন ফারুক সাহেব যখন চিফ হুইপ ছিলেন, তখন ওনারা কয়েকজন মিছিল করতে গিয়ে সেখানে মার খেয়েছিলেন। আপনার কথা মনে আছে কিনা জানি না। সংসদের সামনে বিপ্লব নামে একজন পুলিশ কর্মকর্তা ছিল, তার হাতে মার খেয়েছিলেন। সেইখানে মার খাওয়ার সময় যিনি তাকে উঠিয়ে নিয়েছিলেন, সংসদের আশপাশে থাকা ছাত্রদলের এক কর্মী, তিনি এই পরিচয় দিয়ে বলছেন যে ওই সময় আমি আপনাকে বাঁচিয়েছিলাম, এই জন্য তাকে চুক্তিভিত্তিক সংসদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এইভাবে এগুলো হচ্ছে আপনার বক্তব্য, হ্যাঁ। সর্বপর্যায়ে দলীয়করণ করার চেষ্টা করে, সর্বশেষ একেবারে বাড়িতে পেরেক তোলার চেষ্টা করা শেষ, হয়েছে। আপনার সময় শেষ। আলাউদ্দিন মোহাম্মদের কাছে আমরা যেতে চাই। সরকার দল থেকে যেটা বলা হচ্ছে, প্রশাসন চালাতে দলীয় ব্যক্তি নিয়োগ যদি কাজ দ্রুত হয় এবং মানুষ যদি সেবা দ্রুত পায় এবং নতুন নতুন থিঙ্কিং যদি জেনারেট করে, তাতে ক্ষতি কি? 2 মিনিট। ক্ষতি আছে, অনেক ক্ষতি আছে। কারণ আপনি একটা সরকার যখন দেশ পরিচালনা করে, তার একটা লিমিটেড সময় থাকে। যদি সে সাকসেসফুল না হতে পারে, জনগণ তাকে পরেরবার নির্বাচনের মাধ্যমে তো লাল কার্ড দেখাতে পারে, কিন্তু জনগণের সময়টা ফিরে পায় না। তো আরেকটা বিষয়, বিএনপি যারা এই খোড়া অজুহাতটা দিচ্ছে যে পাশের দেশে সব জায়গায় নাকি আপনার দলীয় লোকদের নিয়োগ দেয়, আমেরিকার মতো জায়গা, ওই যে স্পয়েল সিস্টেমের কথা বলছে। কিন্তু আমি আপনাকে স্পষ্ট করে বলতে পারি, পৃথিবীর কোথাও শুধুমাত্র দল করেছে বলে কোনো সরকারি প্রতিষ্ঠানের আপনার বড় পদে কাউকে পদায়ন করা হয় না। যেটা হয়, তার দলীয় পেশাজীবী উইং আছে। যেমন আপনার দেখা যায় যাকে পাটকল শিল্প কর্পোরেশনের প্রধান করা হলো, পাটকলের সাথে তার আপনার সম্পর্ক আছে, হ্যাঁ, সে ওই ধরনের কাজ করেছে, এক্সপার্ট। এবং সচিবালয়ের ক্ষেত্রে সেটা বিএনপি যেটা মনে করছে যে আমেরিকা তো সচিব পর্যন্ত পরিবর্তন ঘটে, দলীয় সচিব নিয়োগ দেয়, আমরা তো আসলে সেটা হয়তো আমরা করবো না। মূল জায়গাটা হলো যে আপনি করেন, আপনি আপনার যাকে এক্সপার্ট মনে হয়, এটার জন্য যোগ্য মনে হয়, সেটা করেন। সেটা না করে যদি শুধুমাত্র দল করেছে, মনোনয়ন পায় নাই, অথবা নির্যাতিত এই হিসেবে দেন, তাহলে হলো কি, প্রতিষ্ঠানগুলো আপনার আসলে ফাংশন করতে পারবে না। দ্বিতীয়ত হলো, আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় একটা অভিযোগ কি ছিল? সর্বস্তর দলীয়করণ।
এবং বিএনপিরই কিন্তু অভিযোগ ছিল, জামাতের অভিযোগ ছিল কি আওয়ামী লীগ একটা মাফিয়া রাষ্ট্র বানিয়েছে, যেখানে তারা ছাড়া বাইরের সবাই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আপনার প্রতীয়মান হচ্ছে। বিএনপির ক্ষেত্রে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সময়ে কিন্তু একটা গ্রাউন্ড তৈরি হয়েছিল, সবাই মিলে সবাই কিন্তু কম বেশ সব জায়গায় আপনার মানে তাদের অংশগ্রহণ ছিল। এখন এরপরে বিএনপি আবার যে জায়গাটা শুরু করলো, বিএনপি কিন্তু আওয়ামী লীগ যে জায়গায় এসে থেমেছে সেই জায়গা থেকে কিন্তু শুরু করেছে। এবং প্রশাসনের বিশেষ করে মাঠ পর্যায়ে একটা ধারণা তৈরি হয়েছে যে আগে তো আওয়ামী লীগ নির্বাচিত ছিল অথবা আওয়ামী লীগ সরকারে ছিল, আওয়ামী লীগ দেশ চালিয়েছে, এখন বিএনপি আছে, বিএনপি চালাবে। ব্যাপারটা আসলে বিএনপি চালাবে ভালো কথা, এখন বাংলাদেশে যে আইনের শাসন এই দুরবস্থার মধ্যে যখন সব জায়গায় দলীয়করণ হয় তখন শুধুমাত্র কিন্তু আপনার মানুষ এখানে বিপদে পড়ছে তা না, বিএনপি কিন্তু দল হিসেবেও একটা বিপদে পড়তে যাচ্ছে। কেননা আপনি আমলাদের কিন্তু সংস্কারের মাধ্যমে তাদেরকে আপনি অ্যাকাউন্টেবল করেন নাই, না করে কি করছেন আমলা এবং আপনার রাজনৈতিক নেতারা কিন্তু মুখোমুখি অবস্থা দাঁড়িয়ে যাচ্ছে। এটার মাধ্যমে যেটা হবে আপনার পরবর্তীতে আমলারা কিন্তু যেই জায়গাগুলো যেই 350টা পজিশনে আগে আমলাদের মধ্য থেকে আপনার নিয়োগ হতো, সেই পজিশনগুলো যখন বিএনপি পূরণ করবে এবং অদক্ষ লোক দিয়ে, হয় সেখানে আমলাদের প্রভাব বাড়বে অথবা আমলারা সেই ব্যক্তিদের যাতে পরবর্তীতে নিয়োগ না দেওয়া হয় তাদেরকে ফেল করার চেষ্টা করবে। এইটা আসলে বিএনপি কিভাবে সামলাবে সেটা বিএনপির কাছে আমরা বন্ধু হিসেবে ফারুক হাসানের কাছে ফিরছি। বিএনপি নির্বাচনী ইশতেহারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পেশাদারিত্ব বৃদ্ধি এবং দলীয়করণ রোধ শিরোনামে একটি অনুচ্ছেদ রয়েছে। এই ইশতেহারে বিএনপি কতটা মানছে, আপনারা জোটে আছেন, এসব নিয়ে কোনো কথা বা আলোচনা হয় কিনা আপনাদের মধ্যে? 2 মিনিট। ধন্যবাদ। এই বিষয়ে আসলে প্রিন্স ভাই উত্তর দিলে ভালো হবে। আমি আসলে আমরাও ফিরবো প্রিন্স ভাইয়ের কাছে 2 মিনিটের জন্য। নিয়োগ যেটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সর্বক্ষেত্রে এখন। আসলে দেখেন, একটা সরকার যখন সফল হয়, ওই সরকারের আমলে আমলাতন্ত্র যারা থাকে বা আমলাতন্ত্রে যারা থাকে তারা অটোমেটিক্যালি তার একটা বেনিফিট বা তার একটা ভাগিদার কিন্তু হয়ে যায়, সফলতার ভাগিদার। আর ওই সরকারটি যদি ব্যর্থ হয়, ওই ব্যর্থতার ভাগিদার কিন্তু আমলাতন্ত্র নেয় না। ব্যর্থতার ভাগিদার কাদের? ওই রাজনৈতিক সরকারের। তো সেই জায়গা থেকে সরকার যদি মনে করে থাকে যে আমি আমার সফলতার জন্য কোথায় কাকে নিয়োগ দিব, যদি আইনে সেটা বিধিনিষেধ না থেকে থাকে, তাহলে এখানে আমি মনে করি যে এটাতে আসলে খুব একটা আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এখন প্রশ্নটা হচ্ছে, আমি আলাউদ্দিন সাহেবের সাথে একমত এই জায়গায় যে তার দক্ষতা এবং যোগ্যতা নিয়ে, সে আসলে কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কোন রাজনৈতিক পরিচয় আসছে, ডাজেন্ট ম্যাটার, বাট তার আসলে ওই সেক্টরে পূর্ব কোনো অভিজ্ঞতা কিংবা দক্ষতা আছে কিনা, দ্যাট ইজ দ্য মেজর কনসার্ন। এটা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি। ধরেন যে জুট কর্পোরেশনের কথা বলা হলো, এই জুট কর্পোরেশনে যাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, ওই ব্যক্তিটা আসলে জুট কর্পোরেশন সম্পর্কে কতটুকু দক্ষ, অভিজ্ঞ, যোগ্য, এটা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি। কিন্তু তার শুধুমাত্র রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কারণে তিনি অযোগ্য, কেন তাকে নিয়োগ দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি যদি প্রশ্নগুলো তোলেন, এটা স্রেফ বিরোধিতা করার জন্যই যে বিরোধিতা, মানে 54 বছরের রাজনৈতিক যে আমাদের একটা প্র্যাকটিস, আমরা ওই প্র্যাকটিসের মধ্যে এখন আবদ্ধ আছি। এটা থেকে বৈষম্য হয় না? কোনটা? এগুলোতে বৈষম্য হয় না? বৈষম্য কেন হবে? এটা তো আইনে কোনো বিধিনিষেধ নাই। আইনে কি লেখা আছে যে আপনি রাজনৈতিক নিয়োগ দিতে পারবেন না বা কোনো রাজনৈতিক দলের নেতাকে এখানে নিয়োগ দিতে পারবেন না? লেখা তো নেই। যেটা আইনে নিষিদ্ধ নয় এরকম কোনো প্রশ্ন তো আপনি উত্থাপন করা কেউ না। যদি আইনে নিষিদ্ধ থাকতো বা বাংলাদেশের এক্সিস্টিং যে লজ, সেই লজ অনুযায়ী মানে বিধিনিষেধ আরোপ থাকতো, তাহলে আপনি প্রশ্ন তুলতে পারেন যে ভাই আইনে তো নাই, তারপরে কেন করেছে? হ্যাঁ, এখন প্রশ্নটা কোন জায়গায়? ধরুন বিএনপি একটা ইস্তেহার দিয়েছে বা তাদের 31 দফা তারা অনেক কথা বলেছে, আপনারা প্রশ্ন তুলেন যে আপনারা তো বলেছেন এটা করবেন না, কেন করেছেন? জবাবদিহি করেন। দ্যাট ইজ দ্য অ্যানাদার ইস্যু এবং আপনাদের একটা ভ্যালিড মানে প্রশ্ন তোলার জায়গা। কিন্তু আপনারা ওই জায়গায় প্রশ্ন তুলেন না। প্রশ্নটা তুলেন কোথায়? ওই যে তিনি তো রাজনৈতিক দলের অমুক নেতা, কেন তাকে নিয়োগ দেওয়া ইত্যাদি। আমি মনে করি এখানে ভ্যালিড কোনো গ্রাউন্ড আপনাদের প্রশ্ন তোলার জায়গাটা নেই। প্রশ্নটা ওই জায়গায় তোলা উচিত। এখানে কোন প্রশ্নটা তুলতে পারবেন? দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা নিয়ে। জি, এখান থেকে আমি ইমরান সালে প্রিন্সের কাছে আসতে চাই। আপনি পুরো আলোচনাটা শুনলেন, এর মধ্যে আপনার পয়েন্ট অফ অর্ডারও ছিল, আপনি সেটাও বলবেন। এবং এখান থেকে যদি আমি একটি শব্দ জুড়ে দেই, সেটি হচ্ছে যোগ্যতার ভিত্তিতে দলীয় নিয়োগ। এটাকে তাহলে কেন লেখা হলো না, অথবা এটা কেন বলা হয় না? এটা কখনোই লেখা হয় না। 2 মিনিট। মার্কিন যুক্তরাষ্ট্রেও এটা কখনো লেখা হয় না। এটা একটা নতুন কনসেপ্ট। এখানে এমপি সাহেব বললেন যে ওনার এলাকায় উনি 20 কোটি টাকা পান নাই। সংসদে দাঁড়িয়ে বিএনপির মহাসচিব, যিনি স্থানীয় সরকার মন্ত্রী, যিনি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের মনোনয়ন পেয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গত 29শে জুন তিনি বলেছেন যে 20 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বিরোধী দলের এমপিদের জন্য, এবং বিরোধী দলের নেতা এবং এমপিদের উপস্থিতিতে কিন্তু এটা বলেছেন। এবং সেখানে সভাপতিত্ব করছেন বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি, সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন সাহেব। উনি বলেছেন যে আমি 40 বছর যাবৎ আমি এমপি, কখনো সরকারি দলের কখনো বিরোধী দলের এমপি ছিলাম। বিরোধী দলের এমপি থাকা অবস্থায় 20 কোটি টাকা দূরের কথা, 2000 টাকাও আমি বরাদ্দ পাইনি, সেটাও কিন্তু বলেছেন। এবং বিরোধী দলের নেতা কিন্তু এটাকে সাধুবাদও জানিয়েছেন। এখন এমপি সাহেব বলছেন উনি জানেন না, বা এখানে কি বলবো এটাকে। আর মানে আমাদের এনসিপি নেতা তিনি বলছেন যে এইটা অনৈতিক। এইটা যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন উপদেষ্টা নিয়োগ দিল, সেই উপদেষ্টাদের দপ্তরে সেই সময়ে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে ছাত্র প্রতিনিধি হিসাবে কারো পিও বা কারো পিএ বা কারো স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের অনেকেই কিন্তু এখন আবার এনসিপির নেতাকর্মী। এটা কিন্তু নতুন নয়, এটা আগেও দেওয়া হয়েছে, এটা এখনও হচ্ছে, হয়তো ভবিষ্যতে হবে। তবে আমরা একটা কনসেপশন নিয়েছি, এটা পরীক্ষামূলক হতে পারে। আমরা দেখি এটা রান করে কিনা, ভালো মতো কাজ করে কিনা। যদি ভালো মতো না কাজ করে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী সেটা আপনার মানে পরিবর্তন করবেন। আর যেখানে বলা হলো যে প্রধানমন্ত্রী চাচ্ছেন যে এগুলো তার দলীয় লোক দেওয়া হোক, এমপি সাহেব বললেন আমার নিজের এলাকা যে হালুয়াঘাট এবং ধোবাউড়া, সেখানে যে এই নিয়োগটা দেওয়া হলো, এখানে তো জামাতের লোক আছে, এখানে আপনার এনসিপির লোক আছে, এখানে এমনকি আওয়ামী লীগেরও লোক আছে, ছাত্রলীগেরও লোক আছে। শেষ করতে হবে। সেটা নিয়ে তো আমরা প্রতিবাদ করেছি। আমরা বলেছি যে এরা মানে এনসিপি বা জামাতের লোকের ব্যাপারে প্রতিবাদ করি। শেষ, আমাদের একদম সমাবেশ। সৈয়দ ইমরান সালে প্রিন্স, মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী, আলাউদ্দিন মোহাম্মদ এবং ফারুক হাসান, আপনাদের চারজনকেই ধন্যবাদ আজকের রাজনীতির আয়োজনে আসার জন্য। দর্শক, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, তাই চলতেই থাকবে। আমরা ফিরবো রোববার ঠিক রাত 9টায়, সঙ্গেই থাকবেন।